সভাপতি এইমাত্র বক্তব্য দিয়ে গেলেন। খুবই জনপ্রিয় শ্রমিক নেতা জনাব আজিজুল হক সেলিম ভাই কিছুক্ষণ আগে আমাদের শ্রম এবং সংস্কার কমিশনের প্রধান, আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব সৈয়দ সুলতান আহমেদ, তিনি হিলস, যেটি একটি শ্রমিকদের নিয়ে কাজ করে একটি আন্তর্জাতিক সংস্থা, তার নির্বাহী পরিচালক। এর আগে একজন বলিষ্ঠ রাজনীতিবিদ এবং শ্রমিক নেতা এবং আমার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ট্রাইপার্টিয়েট কমিটির শ্রমিকদের প্রতিনিধিত্ব করেন জনাব আতিক ভাই সহ আমাদের যে উপস্থাপক গোলাম ফারুক এবং আমাদের বিভিন্ন জেলা থেকে আপনারা যে নেতৃবৃন্দ আসছেন, সেই চট্টগ্রাম, মৌলভীবাজার, শরীয়তপুর থেকে যে নেতৃবৃন্দ আসছেন এবং যারা উপস্থিতি সবাইকে এবং প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আমার নূতন সংগঠন যেখানে আমি যোগদান করেছি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম। নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে, দশম পালিত হবে, হয়তো একদিন 50তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। কিন্তু আমার সামনে যে শ্রমিক ভাইরা আছেন তাদের যে মলিন চেহারা এবং আমরা বাংলাদেশের উন্নয়নের যে স্বপ্ন গল্প কথা বলি, সেই স্বপ্ন এবং গল্পের সাথে এই চেহারাগুলো যেন মিলে যায় না। এই চেহারা এবং বাংলাদেশের উন্নয়নের গল্প একসাথে যায় না। সেই কারণেই যে ফেডারেশন যেটা গঠন করা হয়েছে, এই ফেডারেশনের নেতৃবৃন্দ আপনাদেরকে সম্মিলিত করে আপনাদের দাবির কথা বলে, সেই দাবি আদায়ের কথা বলে। এবং এখানে প্রারম্ভিক যে বক্তব্য দিয়েছিলেন যে নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে এসছেন এবং তাদের কণ্ঠে যে কথাগুলো ছিল, সেই কথাগুলো হয়তো তারা মানে এখানে আলোচনার জন্য বলেছেন, কিন্তু আমি বিশ্বাস করি দাবি আদায়ের জন্য ডেমনস্ট্রেশন না, সেই ডিসকাশন, আলোচনাই হলো সবচেয়ে সর্বোত্তম পথ। এবং আপনারা এখানে হুমকি দিয়েছেন, আপনারা এই দাবি না মানলে আপনারা সারা বাংলাদেশ অচল করে দিবেন। সারা বাংলাদেশ অচল করে দেওয়াটাই আসলে মূল লক্ষ্য না। আসল লক্ষ্য হলো আপনাদের যে অধিকারের কথা, সেই অধিকার কিভাবে বাস্তবায়ন হয়। প্রথম যে বিষয়টি, একটি ডায়লগ খুব জনপ্রিয় ছিল, মাসুদ ভালো হয়ে যাও। সেই মাসুদ আর ভালো হয়নি। 54 বছর আগে স্বাধীন হয়েছে এই দেশ, আর 24-এ আবার নতুন করে আমরা এই দেশটার স্বপ্ন দেখেছি, কিন্তু সেই মাসুদটা ভালো হয় না। আর আপনাদেরকে যে সম্মানের কথা শ্রম সংস্কার কমিশন তারা যে রিকমেন্ডেশন দিয়েছে, শ্রমিকদের মর্যাদার কথা বলা হয়েছে, কিন্তু আপনাদেরকে ডাকে কি এই সিএনজি যাবেন, আপনি কি একটি জন্তু, একটি সিএনজি, আপনি তো একজন মানুষ, আপনি একটা পেশায় কাজ করেন, কিন্তু আপনাকে বলা হয় এই সিএনজি যাবে। আবার খুব মজা করেও বলে মামা ডাকে, মানে আপনার ভাই, সবাইকে আপনার ভাগ নেই সারা বাংলাদেশে। সেই কালচার থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই কারণেই কিন্তু আমরা এই বৈষম্য, এই অধিকার, এগুলো নিয়ে কিন্তু আমাদের এই পরিবর্তন আসছে। এখানে অনেকগুলো আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। প্রথম, আইনি ভিত্তিটা শক্ত করা দরকার। এবং আমি যখন শ্রমিকদের কথা বলি, আমি যখন ওয়ার্কারদের কথা বলি, তখন মূল আইনটা কি, সেটি হল শ্রম আইন। সেই শ্রম আইনটা কোথা থেকে হয়েছে? শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং সেটি 2006-এ সেই আইনটা হয়েছে। সেই আইনটা অনেকবার অ্যামেন্ড হয়েছে এবং সম্প্রতি একদম সর্বশেষ স্তরে আছে, ফাইনাল স্টেজ। এবং আমি আশা করছি যে আমি 1 বছর শ্রম সচিব ছিলাম। আমি 30শে আগস্ট আমার সরকারের কাজ, 31 বছর 4 মাস সরকারের কাজ থেকে এখন অবসর ছুটিতে আছি। 40 দিন পার হলো এবং 40 সংখ্যাটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা। এই 40তম দিনে আমি কিন্তু এখন ওপেন, অর্থাৎ মুক্তভাবে এরকম একটা অনুষ্ঠানে এসেছি। একজন সরকারি কর্মকর্তা, খুব সন্তোষ, আমি
তিনি কিন্তু এখানে এরকম একটা অনুষ্ঠানে এসে এটি কিন্তু অনেক সময় বিব্রত বোধ করতে হয়। কারণ হলো আমি সরকারের নীতি নির্ধারণে কাজ করেছি, কিন্তু মাত্র আমার অবসরের সময় এসে এখনই আবার এরকম একটি অর্গানাইজেশনের প্রোগ্রামে এসে এটি কিন্তু অনেকটাই আপনার কি বিব্রত অবস্থায় পড়তে হয়। কিন্তু আমি মনে করি আমি বিব্রত হইনি, বরঞ্চ আমি উপকৃত হয়েছি। সেই উপকৃত কি আপনাদের এই বিষয়গুলো আমি জানি, সব কিছুই জানি, কিন্তু আপনাদের মুখ থেকে শোনা, আপনাদের নেতৃবৃন্দের কাছে আজকে যেভাবে শুনলাম, সেখানে আমি আগে সরকারে ছিলাম, আইনের কাঠামোর মধ্যে ছিলাম, অনেক কিছু বলতে পারিনি। কিন্তু আমি এখন মুক্ত মানুষ, এবং মুক্ত মানুষ হিসেবে আমি এমন একটা অর্গানাইজেশনের দায়িত্ব নিয়েছি, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটির প্রেসিডেন্ট ছিলেন, চেয়ারম্যান ছিলেন গোলাম রহমান স্যার, দুদকের সাবেক চেয়ারম্যান। তিনি সম্প্রতি সেই দায়িত্বভারটা আমার উপরে অর্পণ করেছেন। আমি ক্যাবের সারা বাংলাদেশে এখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। সেই হিসেবে এই শ্রমিকদের যে কণ্ঠস্বর, সেই কথাটা আপনারা যেমন আপনাদের নেতৃবৃন্দ যেভাবে বলছে, পাশাপাশি ক্যাবের পক্ষ থেকেও এই দাবিগুলো আমি আরো সামনে নিয়ে আসতে পারবো, এই প্রত্যাশা আমি রাখছি। শ্রম আইন যেটি ক্যাবিনেটে পাঠানো হয়েছে, ক্যাবিনেট একটা কমিটি আছে, এবং খুব শীঘ্রই সম্ভবত এই অক্টোবরের মধ্যে শ্রম আইন পাস হবে। এবং এই শ্রম আইনে এখানে আতিক ভাই আছেন, বিশেষ করে সুলতান কমিশনের 550 পৃষ্ঠার রিপোর্ট, সেই রিপোর্টের যে রিকমেন্ডেশনগুলো ছিল বড় দাগের, এই প্রতিটা বিষয় কিন্তু আমরা এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমরা আশা করছি যে শ্রম সংস্কার কমিশনের যতগুলো রিকমেন্ডেশন এই শ্রম আইন পাস হওয়ার পরে এটি কিন্তু আপনার সে অধিকারের প্রশ্নটা আপনাদের আসবে। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হলো 7.5 কোটি শ্রমিক, আপনারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, আপনারা ফর্মাল সেক্টর যেটাকে প্রাতিষ্ঠানিক শ্রমিক আপনারা এখনো হতে পারেন। এবং এখানে প্রায় লক্ষ লক্ষ শ্রমিক, প্রায় 70 লক্ষ আমাদের পরিবহন শ্রমিক আছে, তারা এখনো অপ্রাতিষ্ঠানিক শ্রমিক হিসাবে আছে। সেই জায়গায় শ্রম আইনে আমরা চেষ্টা করেছি নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক এবং গৃহকর্মী যারা আছে তাদেরকে স্পেস দেওয়া। সেটা একদম পুরোপুরি প্রাতিষ্ঠানিক করা না গেলেও একটা জায়গা থাকবে যে আপনাদের অধিকার, যে কথাগুলো বলা হয়েছে যে কল্যাণ ফান্ড থেকে আপনাদের যে সুযোগগুলো, সেটার আমরা অবকাশ রাখছি। শ্রম সংস্কার কমিশনের সাথে আমরা শ্রম মন্ত্রণালয় ওতপ্রোতভাবে কাজ করেছি। আপনারা জানেন 11টা কমিশন হয়েছে, তার মধ্যে শ্রম সংস্কার কমিশন ছিল সবচেয়ে বড় কমিশন, অর্থাৎ সেখানে চেয়ারম্যান বাদে 9 জন ছিল শ্রমিক নেতৃবৃন্দ, 9 জন ছিল মালিক নেতৃবৃন্দ, এবং তারা সবাই মিলে যে রিকমেন্ডেশন করেছে, সেই রিকমেন্ডেশন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজকে আরো সহজ করে দিয়েছে। এবং এই কারণে আমরা সেই রিপোর্টটা পুরাটাই আমরা শ্রম আইনের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এবং সেই শ্রম আইনটা পাশ হওয়ার পরে আমি অন্তত এটুকু বলতে পারবো, আমাদের যেটা আপনাদের হালকা যানবাহন শ্রমিক ফেডারেশন সহ বাংলাদেশের সকল শ্রমিকের অধিকারের যে প্রশ্ন, সেটি অনেকটাই বলবো যে আগের থেকে অনেক সুযোগটা তৈরি হবে। আমরা আইএলওর কথা আপনারা জানেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইএলওর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, যারা শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিকভাবে কাজ করে। এবং প্রতি বছর 3 বার শ্রম উপদেষ্টা, অথবা শ্রমমন্ত্রী এবং শ্রম সচিব সহ একটা টিম আপনার জেনেভাতে যায়। আমি 1 বছর শ্রম সচিব ছিলাম, আমার 3 বার যেতে হয়েছে। সেই আইএলও শ্রমিকদের অধিকারের প্রশ্নে যে কথাগুলো বলে, সেই অধিকারের দুটো জায়গায় একটু আপনার দুর্বলতা ছিল। সেই দুর্বলতা আমি এই 1 বছরের মধ্যে পরিপূর্ণ করতে পেরেছি। সেটি হলো আপনাদের কর্মপরিবেশ আন্তর্জাতিক মানে রাখার জন্য একটা 2টো কনভেনশন আছে, আইএলওর 2টি কনভেনশন 155, 155 এবং 187। এই কনভেনশন দুটো এই 1 সপ্তাহের মধ্যে চূড়ান্ত স্বাক্ষর হবে। এই কনভেনশন দুটো যখন স্বাক্ষর হবে, আন্তর্জাতিকভাবে আমাদের উপরে চাপ আসবে। অর্থাৎ এইখানে আপনারা যারা হালকা যানবাহনের শ্রমিক আছেন, আপনাদের 16 ঘন্টা ডিউটি করেন, আপনাদের কি
ভালো মতো টয়লেট ফ্যাসিলিটিস আছে? নাই। আপনারা একটু বিশ্রাম করবেন, হাত মুখ ধোবেন, রুজু করবেন, নামাজ পড়বেন, সেই ফ্যাসিলিটিস কি আছে? ওই কনভেনশন সই করলে সরকার বাধ্য হবে সেই ফ্যাসিলিটিগুলো দেওয়ার। আপনাদের ট্রেড ইউনিয়ন নিয়ে অনেক সমস্যা আছে, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন দেওয়া হয় না। আমাদের এই নতুন আইনে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন আমরা পুরোপুরি ডিজিটালাইজ করছি এবং এখানে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মালিক পক্ষ যেভাবে আমাদের শ্রম অধিদপ্তরকে প্রেশার তৈরি করে সেই প্রেশার আর থাকবে না। আমরা সেভাবেই ব্যবস্থা নিচ্ছি, পুরোপুরি ডিজিটালাইজ করা হচ্ছে। আমাদের আপনাদের কালেকটিভ বার্গেনিং, সেই কালেকটিভ বার্গেনিং এর বিষয়টা কি, অর্থাৎ আপনাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো সরকারের পক্ষে আপনাদের ফেডারেশনের নেতৃবৃন্দ সেটি কতটুকু করতে পারে, সরকারের সাথে কতটুকু বসতে পারে, সেই জায়গাগুলোতে আমরা সরকারের সাথে সংযোগ স্থাপনের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের প্রতিটা শ্রমিকের নিয়োগপত্র দিতে হবে এবং সেটার জন্য আইন আছে, কিন্তু সেই আইন মানা হচ্ছে না। সেটা গৃহকর্মী হোক, নির্মাণ শ্রমিক হোক, আপনাদের পরিবহন শ্রমিক হোক, এবং সেটার জন্য আমরা ক্যাবের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আমরা এই দাবিটা তুলব যে প্রত্যেকজন শ্রমিক যিনি এমপ্লয়ার, সেই এমপ্লয়ার তাকে নিয়োগপত্র দিবেন এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সোশ্যাল প্রোটেকশন বলে। আপনারা শুনেছেন না, সরকারের পক্ষ থেকে ভিজিএ, ভিজিডি থেকে শুরু করে কত রকমের প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রাম কি আমাদের 7.5 কোটি শ্রমিকের জন্য আছে? সেই প্রোগ্রামের একটা প্রোগ্রামও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় নেই। আমি শ্রম সচিব থাকা অবস্থায় আমাদের যত সচিবদের একটা মিটিং হয়, একটা কমিটি আছে, ক্যাবিনেট সচিব সেটা চেয়ার করে, সেখানে আমি 8 মাস আগে দাবি তুলেছিলাম যে আমার শ্রমিকদের জন্য সোশ্যাল প্রোটেকশনের এই নেটওয়ার্ক শ্রমিকদের জন্য স্পেশাল থাকতে হবে। এবং তার প্রেক্ষিতে এই কিছুদিন আগে, 1 মাস আগে, সোশ্যাল প্রোটেকশনে একটা আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে, সেখানে শ্রমিকদের শ্রম মন্ত্রণালয়কে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ আমরা এই দাবিগুলো তুলেছি, এটি এখন কার্যকর হবে। অর্থাৎ আমি যদি এই 7.5 কোটি মানুষকে প্রোটেকশন না দিতে পারি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে না আনতে পারি, তাদের যদি রেশন ব্যবস্থা না করতে পারি, তাদের যদি ইন্স্যুরেন্সের মধ্যে না আনতে পারি, তাদেরকে যদি আমরা যে টিসিবির পণ্য দেয় সেটি যদি এখানে না দিতে পারি, তাহলে তো আপনার এই শ্রমিকরা তো ঘুরে দাঁড়াতে পারবে না। এই কারণে আমরা এই সোশ্যাল প্রোটেকশনের নেটওয়ার্কের মধ্যে আমরা আনার ব্যবস্থা করেছি। কর্মক্ষেত্রে নিরাপত্তার কথা বলেছে, এখানে আমরা পেপারে প্রায় দেখি অমুক সিএনজি চালককে হত্যার পরে সেই সিএনজি লুট হয়ে যায়, সেটার দায়িত্ব কার? সেটি সরকারের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি এই ফোরাম থেকে দাবি তুলতে চাই, আমাদের প্রতিজন এখানে যারা ড্রাইভার আছেন, যে আমাদের মোটর শ্রমিক আছেন, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এটা তাদের কনস্টিটিউশনাল রাইট। এই নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র যা যা ব্যবস্থা করা সেটা করবে, এটা আমি প্রত্যাশা করছি। আপনাদের স্পেশাল কোনো স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেই। আপনারা আপনাদের চিকিৎসার জন্য আমরা চিন্তা করেছিলাম একটা শ্রম হাসপাতাল করা যায় কিনা। আপনারা দাবি করেন শ্রমিকদের জন্য একটা স্পেশালাইজ হসপিটাল হবে। আপনারা শ্রমিক হিসেবে অটোরিক্সা চালান, সিএনজি চালান, আপনাদের সন্তানরাও কি সেটি চালাবে? আপনারা কি বলেন আপনার সন্তানও আপনাদের মতো ওই পথে যাবে? তারা লেখাপড়া করবে, তারা লেখাপড়া করে আপনাদের থেকে বেটার দেশ গঠনে আরো কাজ করবে। এই জন্য আপনাদের শিক্ষার প্রোটেকশন থাকা দরকার এবং সেটার জন্য রাষ্ট্র সেই দায়িত্ব নিতে হবে যে আমাদের সকল শ্রমিকের সন্তানদের যে শিক্ষার প্রোটেকশন কিভাবে দেওয়া যায়, তাদের স্কুলগামী করা যায়, তাদের শিশু শ্রমে যাতে না পাঠানো হয়। শিশু শ্রম এটি অপরাধ। আপনার বাচ্চারা যদি শিশু শ্রম করে, সেটি আমাদের সেই শিশু শ্রমের যে অধিকার, সেই আইনের ব্যর্থ হয়। অতএব আপনারা আজকে আমাকে প্রতিজ্ঞা করেন যে আপনাদের কোনো বাচ্চাকে শিশু শ্রমে পাঠাবেন না। আপনারা এখানে দাবি তুলেছেন, আমাদের একটা ফান্ড আছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বলে, সেখানে ফান্ডটা হলো যে মালিক যারা লাভ করে, মুনাফা করে,
তার একটা পার্সেন্টেজ শ্রমিকদের কল্যাণের জন্য আমাদের একটি ফান্ড আছে, সেই ফান্ডে জমা দেয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান। সেইখান থেকে আমরা শ্রমিকদের 4টা বিষয় আমরা সহায়তা করি। 1 নম্বর বিষয় হলো যারা অ্যাক্সিডেন্ট করে তাদের চিকিৎসার সহায়তা। 2 নম্বর বিষয় হলো যারা মারা যায়, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টে মারা যায় না, সেরকম মৃত্যুজনিত কারণে সেখানে আমরা সাহায্য করি। দ্বিতীয় বিষয় হলো আপনাদের বাচ্চাদের যারা ভালো লেখাপড়া করেন তাদের শিক্ষা ভাতা দেওয়ার সুযোগ আছে। 4র্থ বিষয় আপনাদের পরিবারের যিনি আছেন তিনি মাতৃত্বজনিত কারণে আপনার সেখানে একটা ভাতা পাওয়া আছে। আমি এখান থেকে আহ্বান করব, আমি যেহেতু এখন শ্রম সচিব নয়, আমাদের বর্তমান শ্রম সচিব আমার বন্ধু মানুষ, এবং আমি চেষ্টা করব আপনাদের নেতৃবৃন্দ এখানে আপনাদের যারা চিকিৎসার দরকার আছে, যদি কোনো মৃত্যুজনিত ঘটনা ঘটে, আপনাদের বাচ্চারা যদি ভালো এডুকেশনে করে, আপনারা দয়া করে সেই আমাদের শ্রম ভবনে আমাদের সেই অফিসটা নিয়ে গেছি, সেখানে ডিজি আছে যারা বলি, সেখানে আবেদন করবেন। আমি ব্যক্তিগতভাবে সেই আবেদনগুলো আমার কাছে দিবেন, আমি নিজে পার্সু করে সেটি আমি 31টা জায়গায় শ্রম কল্যাণ কেন্দ্র আছে, আপনারা হয়তো জানেনও না। আপনার তেজগাঁতে আপনারা জানেন একটা শ্রম কল্যাণ কেন্দ্র আছে, কয়জন জানেন? আপনার নেতৃবৃন্দ জানেন, আমাদের নেতৃবৃন্দ জানে, কিন্তু ওনারা জানে না। এই নেতৃবৃন্দের দায়িত্ব ছিল, আমাদেরও দায়িত্ব এটা আপনাদের জানানো। আমরা তো সবার সাথে মিশি না, কিন্তু আপনার নেতৃবৃন্দ আপনাদের সাথে মিশে। শ্রম কল্যাণ কেন্দ্রে ওখানে 2 জন ডাক্তার বসে, খুব ভালো ডাক্তার। আমি সব ওষুধ দিতে পারি না, কিন্তু কিছু কিছু ওষুধ দিতে পারি। আপনাদের ওই এমবিবিএস ডাক্তার, ভালো ডাক্তার, তাদের কাছে আপনারা তো সিএনজি চালান বা যে কোনো সময় যদি কোনো অসুস্থতা হয় ওখানে যাবেন, আমাদের অফিস টাইমে সেই ডাক্তাররা বসেন। শ্রম কল্যাণ কেন্দ্র একদম মেইন রোডের সাথে তেজগাঁতে, সেখানে ওই ডাক্তারকে দেখাবেন এবং সেখান থেকে ওষুধ দিতে পারবেন। এখানে আপনাদের কোনো ন্যূনতম মজুরি নির্ধারণ নাই, আমরা 47টা সেক্টরে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছি। আমি আশা করব আপনাদের দাবি এবং আমারও দাবি, পরিবহন শ্রমিকদের জন্য একটি ন্যূনতম মজুরি বোর্ড করা দরকার। শুধু তাই না, সুলতান কমিশন তাদের রিকমেন্ডেশন, সেটি হলো একটি জাতীয় ন্যূনতম মজুরি কমিশন করা। যেহেতু সরকারি ছিলাম বলতে পারিনি, এখন আমার একটি অন্যতম দাবি হবে প্রাইভেট সেক্টর থেকে, ক্যাবের পক্ষ থেকে আমাদের জাতীয় ন্যূনতম মজুরি কমিশন করার জন্য সেই দাবি নিয়ে আমি কাজ করব। এখানে 4টা বিষয়ে একটু কথা বলতে চাই, যদি আপনাদের ধৈর্যচ্যুত না হয়। প্রথম, আপনাদের কথাগুলো কে নিয়ে যাবেন সামনে? আপনারা বিভিন্ন জেলা থেকে আসছেন, আপনাদের পিছনে আরো 1000-2000 লোক আছে, সবাই করে সেটা মূল নেতৃবৃন্দ আপনাদের এখানে আছে, যারা আজকে প্রতিষ্ঠা বার্ষিকী করছে। আমি আশা করব নেতৃবৃন্দকে ওনাদের এই কথাগুলো সরকারকে জানাবেন, অর্থাৎ নেতৃবৃন্দকে আরো অ্যাক্টিভ হতে হবে। এই নেতৃবৃন্দ অনেক সময় রাজনৈতিক, এখানে রাজনৈতিক নেতাও আছে, স্পষ্ট করে বলি, রাজনীতি থাকবে অবশ্যই, রাজনীতি ছাড়া কেউ কোনো মানুষ চলতে পারে না, কিন্তু রাজনৈতিক লেজুর বৃত্তি যেন সঠিক নেতৃবৃন্দ না করে। কারণ হলো এই রাজনৈতিক লেজুর বৃত্তি করে শ্রমিক আন্দোলন, যেটা ন্যায্য অধিকার, এটি যুগে যুগে ধ্বংস হয়ে গেছে। অতএব আপনাদের রাজনীতি থাকবে, পলিটিক্যাল দলগুলোর রাজনীতি থাকবে, কিন্তু শ্রমিকদের অধিকারের সাথে যেন রাজনৈতিক প্রভাব দিয়ে এই কমিটিগুলো না হয়। আমাদের সামনে ইলেকশন, আপনারা জানেন, ইলেকশনে আমরা ভোট দেবো না? ভোট কাকে দেব? ভোট তাকে দেব যিনি তার নির্বাচনী ইস্তেহারে শ্রমিকদের জন্য স্পষ্ট কথা বলবে এবং ক্ষমতায় যাওয়ার পরে সেটি বাস্তবায়ন করবে, সেই ব্যক্তিকে আমরা ভোট দেব। কারণ আমরা শক্তি, 5 বছর পর সুযোগ আসবে, অতএব এই সুযোগ কিন্তু ফেব্রুয়ারিতে আসছে। যে রাজনীতি দল তাদের নির্বাচনী স্তরে শ্রমিকদের কল্যাণের কথা স্পষ্টীকরণ করবে এবং তারা ক্ষমতা থেকে সে বাস্তবায়ন করবে, আমরা শুধু তাকেই একমত কিনা?
আপনাদের কনফ্লিক্ট আছে অনেকগুলো সিমিলার অর্গানাইজেশনের সাথে। ঢাকা শহর অচল হয়ে গেছে এখন। আমি জানি না, আমি একবার বুঝছিলাম যে ঢাকা শহরে কত ধরনের রিক্সা আছে। সেই আগে প্যাডেল রিক্সা, এরপরে কি টুকটুক, নসিমন, পরিমল থেকে শুরু করে, এবং এত প্রযুক্তি এবং এত মডেল। সেই বিএমডব্লিউ, আমি শুনেছি যে বিএমডব্লিউ থাকে, রোলস রয়েস থাকে, এরকম মডেল গাড়ি আছে, কিন্তু রিক্সার মডেলের শেষ নাই। আমার মনে হয় ঢাকা শহর এবং আশেপাশে আপনি আবার টাকা কেটে গেলে এক এক রকম মডেল। এক জায়গায় যে চিকন চাকা, অনেক জায়গায় দেখেছি যে মোটা গাড়ির চাকা দিয়েও আবার রিক্সা চলে। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এটি যদি নিয়ন্ত্রণ করা না যায়, শৃঙ্খলায় না আনা যায়, সারা দেশ অচল হয়ে যাবে। নিয়ন্ত্রণ কে করবে? সেটা অবশ্যই প্রথম দায়িত্ব সরকার। যেভাবে আপনার ইচ্ছা মতো ট্রাকে ট্রাকে করে রিক্সা ঢুকছে, তারা যেগুলো অটো রিক্সা বা যেভাবে চলতেছে ব্যাটারি রিক্সাগুলো, এটি কোনো শৃঙ্খলার মধ্যে না। আমরা সারা দেশটাকে অচল করে দিচ্ছি। আপনারা একটা বৈধ সংগঠনের নেতৃত্ব সিএনজি চালান আপনারা। সিএনজি আমি আজকে ওনার কাছে খবর নিলাম, আপনাদের সেলিম সাহেবের কাছে। উনি বললেন যে আমাদের পাশের দেশ থেকে এটা আমদানি হয় না, মাত্র বোধ হয় 2.5 লক্ষ টাকা। সেটি আরো 16 লাখ টাকা দিয়ে আপনার নাকি সিএনজি লাইসেন্স। এই টাকাগুলো কতগুলো? 20 লাখ টাকা ইনভেস্ট করলে আপনার 8টা সিএনজি নামানো যেত। তাহলে এই জুলাই বিপ্লব কেন আসলো? এই প্রশ্ন আমি লিখে গেলাম। আমি যে কথাটা এখানে বলতে চাই, আমি শেষ করব। আপনারা সারা দেশ থেকে এসেছেন। সেটি হলো যে এই দাবিগুলো সঠিকভাবে যেটা নিয়ে যেতে হবে, সরকারের কাছে বার্গেনিং করতে হবে। সেই বার্গেনিং সিস্টেম আছে। সেখানে এখানে সুলতান ভাই এবং এখানে আসিফ ভাই একজন রাজনৈতিক দলের শ্রমিক নেতা, এবং আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের সাথে আছি। আমি আপনাদের সাথে থেকে আপনাদের দাবির বিষয়টা আমি সরকারের কাছে নিয়ে যাবো। এবং আমি দেখতে চাই এইখানে যে চেহারাগুলো আছে, সেই চেহারাগুলো হয়তো 10ম প্রতিষ্ঠা বার্ষিকীতে যদি আমি এখানে আসার সুযোগ পাই, অন্তত পক্ষে যে কথাগুলো আমরা বললাম সেটা 20%ও যদি বাস্তবায়ন হয়, তাহলে নিশ্চয়ই সামনের দিকে আমরা পরিশেষে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম একটা ফোরামে আমি 40তম দিনে একদম ওপেন কথা বলবার সুযোগ পেয়েছি। অনেক রেস্ট্রিকশন নিয়ে কথা বলতে হতো, এখন আগামীতে আমি ওপেন কথা বলবো, সঠিক কথাগুলো বলবো। কিন্তু সঠিক কথা বলতে বিপদ আছে, আপনারা জানেন।
সত্য যদি অপ্রিয় সত্য হয়, কিন্তু এই সত্য কথা আমি ভরে যাব। সেই শক্তিটা, সত্য বলার শক্তিটাকে, সেই শক্তিটা হলো আপনারা। আমরা মিলে, জ্ঞানের পক্ষ থেকে আপনারা মিলে আমরা জাতির কাছে সত্য উদ্ঘাটন করবো এবং সেই সত্য প্রতিষ্ঠা করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আমাদের এই আয়োজন সেলিম ভাই সহ আপনারা যারা নেতৃবৃন্দ এটা আয়োজন করেছেন, আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন, এবং সুলতান ভাই এসেও এখানে বক্তব্য দিয়েছেন, আতিক ভাই সহ সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, এই প্রত্যাশা থাকবে। আসসালামু আলাইকুম।